আর মাথায় 17টা সেলাই ছিল। 2023 সালে 1 আগস্ট আমাকে বাসা থেকে গুম করার উদ্দেশ্যে ডিবি তুলে নিয়ে আসে। কখন মনে হয়েছিল ঠিক এই আন্দোলন একটি ঐতিহাসিক রূপ নিতে পারে? এবং একজনকে বলতেছি ওরা গুলি কর, শুয়োর বাচ্চাকে গুলি কর। দর্শক, স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনের নিয়মিত পডকাস্ট ৭১ পডকাস্টে। সাথে আছি মোহাম্মদ হোসাইন। আজকে আমাদের অতিথি হিসেবে সাথে আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, যিনি একই সাথে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ৭১ পডকাস্টে সময় দেওয়ার জন্য। আপনাকে শুভেচ্ছা। প্রথমে জানবো, এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? ধন্যবাদ। যারা আমাদেরকে দেখবেন এবং শুনবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে। দীর্ঘ প্রায় 17 ফেব্রুয়ারি আন্দোলন সংগঠিত হয়। পরবর্তীতে অক্টোবরে শেখ হাসিনা তৎকালীন সময় আমাদের আন্দোলনের দাবির প্রেক্ষিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করার একটি রায় সংসদে ঘোষণা দেয় এবং এই রায়কে বাস্তবায়ন করতে আমাদের অনেক নেতাকর্মীদেরকে আহত হতে হয়েছে। আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে নারী শিক্ষার্থীদেরকে নির্যাতন করা, 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে যে নির্যাতন করা, বা আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তরিকুলকে হাতুড়ি দিয়ে পেটিতে আর মেরুদণ্ড ভেঙে দেওয়া, এর মধ্য দিয়ে কিন্তু 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল হয় এবং হঠাৎ করেই 2024 সালে 5 জুন হাইকোর্ট থেকে যে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যেই কোটা বাতিল করা হয়েছে, সেই বাতিল আবার ফিরে নিয়ে আসা হয়। যেহেতু আমরা ছাত্র অধিকার পরিষদ 2018 সালে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা কোটা সংস্কার করেছিলাম, যখনই হাইকোর্ট থেকে এই কোটা আবার পুনর্বহাল করা হলো, তখনই আমরা ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রথম কোনো রাজনৈতিক শক্তি, প্রথম কোনো ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। সেদিন সন্ধ্যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর দোয়েল চত্বর, এই রাজু ভাস্কর্য পাদদেশে ঘুরে আমরা সেই সময় শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আন্দোলনের প্রেক্ষিতে যেটা বাতিল করা হয়েছে, যেখানে বর্তমানে প্রায় 26 লাখ শিক্ষার্থী তরুণ বেকার, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও যারা বেকারত্বর জীবনযাপন করছে। আবার আমরা দেখতে পেয়েছি রেলওয়েতে একটা নিয়োগ আসছে, যেখানে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা সুইপারের পদে এসে তারা কাজ করছে। এমন একটা ভয়াবহ অবস্থাতে, যেখানে মানে শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না, বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে, সেই সময় আবার কোটা ফিরে আনা মানে তরুণ শিক্ষার্থী যুবকদেরকে সুইসাইডাল অ্যাটেম্প দিকে ধাবিত করা। সেই মুহূর্তে আমরা তাকে জানিয়েছিলাম যে এই ফিরে আনা কোটাটা অবশ্যই বাতিল করতে হবে এবং বিদ্যমান যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ সরকারি চাকরির সকল গ্রেডেই যেন অযৌক্তিক যে কোটা আছে সেই কোটা বাতিল করতে হবে। 5 জুন আমরা প্রোগ্রাম করেছি, পরবর্তীতে 6 জুন সকালে আমরা প্রোগ্রাম করলাম। পরবর্তীতে মনে হলো আমাদের তো একটা ইতিহাস আছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে। 18 সালে যখন আমরা আন্দোলন করেছি, আমাদের উপর হামলা মামলা, রাশেদ খানকে প্রায় 15 দিনের জেলের রিমান্ডে নির্যাতন করতে হয়েছে। তখন মনে হচ্ছে যদি আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে নতুন একটা ব্যানারের মধ্য দিয়ে এই আন্দোলনটা করি, সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখে, সেক্ষেত্রে দমন পীড়নের সম্ভাবনা খুব কম থাকবে। যার দরুনই কিন্তু পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা আসে এবং সেই ব্যানারে বাংলাদেশের যেখানেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর যেখানেই আন্দোলন সংগঠিত হয়েছে, সেখানে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা তাদের যে রাজনৈতিক পদ পদবি আছে সেই পদ পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের এই আন্দোলনের সূত্রপাত। কখন মনে হয়েছিল ঠিক এই আন্দোলন একটি ঐতিহাসিক রূপ নিতে পারে? আমার কাছে মনে হয় যে 11 জুলাই প্রথম আমাদের এই আন্দোলনে বাধা দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনার নিশ্চিত মনে আছে যে সেখানকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ একসাথে হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীকে নির্যাতন করে। পরবর্তীতে আমরা ওই দিন ঢাকা কলেজের সামনে থেকে আমরা সায়েন্স ল্যাব নীলক্ষেতে ঘুরতে গেলেও আমাদের উপর হামলা হয় এবং সর্বশেষ 15 জুলাই এই আন্দোলনকে একটা গণ অভ্যুত্থানের বাকবদলের দিন হিসাবে আমরা কল্পনা করতে পারি। আমাদের তো সরকারের পতন আন্দোলনের জন্য আমরা করি নাই, আমরা কোটা সংস্কার চেয়েছি। কোটা সংস্কার হলে দেশের শিক্ষিত তরুণরা তার মেধার পরিচয় দিতে পারবে, তারা মেধাবী হলে কর্মসংস্থান আসতে পারবে এবং মেধাভিত্তিকরা বাংলাদেশ তৈরি করার সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা কোটা সংস্কার চেয়েছি, আমরা তো শেখ হাসিনার পতন চাই নাই। এই আন্দোলন করতে গিয়ে আমাদের নারী শিক্ষার্থীদেরকে হামলা করা হলো, আমাদের এক ভাইকে শহীদ করা হলো। তাহলে আমাদের তো এখন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নাই। পরবর্তীতে আপনি দেখবেন যে আমি 19শে জুলাই হসপিটালের ওইখানে থেকেই আমি একটা ভিডিও বার্তা দিয়েছিলাম, কারণ আমাদের ইতিমধ্যেই শুনেছি হাসনাত, সার্জিস, হাসিব 3 জন তারা শেখ হাসিনার ডাকে তার মন্ত্রীদের সাথে বসতে চেয়েছে। যেই শিক্ষামন্ত্রী আমাদেরকে বলতে ড্রাগ এডিক্টেড, আমাদেরকে এক ইঞ্জেকশন পুশ করা হয়েছে, আমরা অস্ত্রের মুখে দাঁড়িয়ে যাচ্ছি। মানে শিক্ষার্থীদেরকে এত বাজে ভাষায় কথা বলছে। যেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করার নির্দেশদাতা, তাদের সাথে আমরা কেমনে বসতে পারি? আর যেই প্রধানমন্ত্রী বলেছে যে আমরা রাজাকারের নাতিপুতি, তার সাথে তো বলার প্রশ্নই আসে না। তো আমাদের তখন 9 দফা ছিল। আমরা যেহেতু ওই সময়টা একটা ক্র্যাকডাউনের মতো একটা পরিস্থিতি, সবাই ব্লক রেড দেওয়া হচ্ছে, সবাই বাড়ি বাড়ি দিকে তল্লাশি করা হচ্ছে, তো যোগাযোগের ঘাটতি ছিল।
কিন্তু ওই সময় আমাদের 9 দফা ছিল, যে 9 দফাটা গণমাধ্যমে আব্দুল কাদের পাঠিয়েছে। আমিও দু একটা জায়গাতে কথা বলেছিলাম, আমার পরিচিত সমকাল ছিল, আল জাজিরা ছিল, মানব জমিনা ছিল, তাদের কাছে আমি সেই বার্তাটা পাঠিয়েছিলাম। তো সেখানে একটা বার্তা ছিল এরকম যে শেখ হাসিনা যে আমাদের শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলেছে, তাকে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। যেই স্বরাষ্ট্রমন্ত্রী গুলির নির্দেশদাতা, তাকে পদত্যাগ করতে হবে। যেই শিক্ষামন্ত্রী আমাদেরকে ড্রাগ এডিক্টেড বলেছে, শিক্ষার্থীদেরকে ড্রাগ এডিক্টেড বলেছে, তাকেও পদত্যাগ করতে হবে। এটা আমাদের প্রথম দফা ছিল 9 দফার মধ্যে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম আমাদের এই 3 জন সহযোদ্ধা তারা শেখ হাসিনাটাকে সাড়া দিয়ে তারা বৈঠকে বসেছেন। তখন আমি সাথে সাথে আমি সেই অসুস্থ থাকা অবস্থায় বলেছিলাম যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ হতে পারে না। আমাদের বিজয় সন্নিকটে, যারা আমাদের শহীদদের সাথে বেইমানি করবে তারা আমাদের কেউ না। কারণ আমরা তো তারা 9 দফার জায়গায় গিয়ে 8 দফা দিল, 1 দফা মাইনাস করে দিল, যেটা আমাদের মেইন টার্গেট ছিল সেটা বললো না। তো পরবর্তীতে আমরা দেখলাম যে নেত্র নিউজে একটা নিউজ আসছিল, আপনি জানেন হয়তো, নাহিদ ইসলাম বলেছিলেন যে সমন্বয়ক হাসনাত সার্জিস তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, বা আব্দুল হান্নান মাসুদেরও কয়েকটা মেসেজ কয়েক জায়গায় দিয়েছেন। আমাদেরও এরকম কথা হয়েছিল যে আমাদের যেই সহযোদ্ধারা আমাদের সাথে মিছিল দিয়েছে, কেউ গুলিবিদ্ধ হয়ে হসপিটালে, কেউ চক্ষু হারিয়ে ফেলেছে, কেউ শহীদ হয়েছে। তো সুতরাং একজন খুনি টেরোরিস্ট ফেসিস্ট শেখ হাসিনার সাথে তো আমাদের বসার সুযোগ নাই। এবং যারা বসতে চায় তারা আন্দোলনের পক্ষে কোনো শক্তি না, তারা আওয়ামী লীগের এজেন্ট, বা তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়। যেমন আমি ওই বক্তব্যটা দিয়েছিলাম এবং ওই সময় অনেকগুলো টিভি চ্যানেল আসছে, অনেক আসছে। তো আমাদের এই একটা বিষয় ছিল যে 15 জুলাই গণঅভ্যুত্থানের একটা বাকবদলের দিন, 16 জুলাই আবু সাইদ ওয়াসিমের শহীদ হওয়ার মধ্য দিয়ে এই আন্দোলন পুরো বাংলাদেশে বিস্ফোরণ হয়। শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি আমাদের যে কমিউনিটিগুলো আছে, আমাদের যে সকল বন্ধুরা বা আমাদের যে সকল প্রবাসী যোদ্ধা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা বলি, যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের অর্থনীতি চাকা সচল রাখে, তাদের কাছে কিন্তু সেগুলো পৌঁছায়, যার কারণে পরবর্তীতে তারাও কিন্তু রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দেয়। ওভারঅলভাবে আমার কাছে মনে হয় 15 জুলাই হামলা না হলে, 16 জুলাই আবু সাইদকে শহীদ না করা হলে, এই প্রেক্ষাপট যদি না হতো, তাহলে তো আমরা ধীরে ধীরেই সেই গণঅভ্যুত্থানের রূপ পেতাম না আর কি। এই যে পুরো আন্দোলন 36 দিনের যে আন্দোলন, যদিও এই আন্দোলনের একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে, গণতন্ত্রকামী যে দলগুলো আছে, বিএনপি, জামায়াত কিংবা অপরাপর যে দলগুলো, ফেসিবাদ বিরোধী যে দলগুলো, তাদের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। কিন্তু 36 দিনের কথা যদি বলতে হয়, সেই ক্ষেত্রে এই আন্দোলনের মূল চ্যালেঞ্জের জায়গাগুলো কী ছিল? 15 জুলাইয়ের পরবর্তী থেকেই একটা চ্যালেঞ্জিং মোমেন্ট তৈরি হয়েছে। 19 জুলাই পরবর্তীতে আপনি দেখবেন যে মাঝখানে কিন্তু আন্দোলনটা একদম স্তমিত হয়ে গেছে, যে আমরা কোথায় দাঁড়াতে পারছি না। কারফিউ দেওয়া, সেনাবাহিনী বাইরে আসা, ব্লক রেড দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসা, বা এমন একটা পরিস্থিতি তৈরি করা যে আব্দুল আহাদ 4 বছর একটা শিশু রায়েরবাগে তার বাসায় খেলছেন, হেলিকপ্টার থেকে গুলি করে তাকে ঝাঁঝরা করে দেওয়া। বা আমরা নারায়ণগঞ্জের শিশু আরেকজন রিয়া গোপকে দেখেছি, যে কিনা তার বাসায় ছিলেন 7 বছর, তাকেও গুলি করে হত্যা করা। এই যে হেলিকপ্টার গিয়ে গিয়ে সার্চ করা কোথায় আন্দোলনকারী আছে, ব্লক রেড দিয়ে পুরো এলাকা তল্লাশি করে আন্দোলনকারীকে তুলে নিয়ে আসা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু পুরো একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি করা হয়েছে। যার কারণে আমরা কিন্তু ওই সময় আর প্রথম দিকে যে আন্দোলন সংগঠিত করেছি, যে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সাথে ছিল, 19 জুলাইয়ের পর থেকে 28-29 জুলাই এই টাইমটাতে কিন্তু আমরা ওইভাবে রাস্তায় দাঁড়াতে পারি নাই। যার কারণে আমরা একটু ভিন্ন কর্মসূচিতে যেতে হয়েছে, যে আমরা তো এখন কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, ইন্টারনেট শাটডাউন করা হয়েছে, সেলফোনে কথা বলা হয়, বাটন ফোন দিয়ে কথা বলতে হয়। আমি আপনার সাথে যে কথা বলছি সেটাই তারা আমাদের আগামীকালে কর্মসূচি সম্পর্কে তারা জেনে যাচ্ছে, আমার লোকেশন কোথায় সেটা জেনে যাচ্ছে। তো একদিকে কারফিউ, একদিকে ইন্টারনেট শাটডাউন, একদিকে ব্লক রেড করা, একদিকে প্রত্যেকটা জায়গায় যেখানে আন্দোলনকারী পাচ্ছে, শুধু আন্দোলনকারী না, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা। বিশেষ করে 19 জুলাই ডাকসুর বিপিনুল হক নূর বলেছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। রুহুল কবির রিজভিকে গ্রেফতার করা, বা আন্দোলনে যাদেরকে আমরা সামনে সারিতে দেখেছি দীর্ঘদিনে, এই আন্দোলনের নেতৃবৃন্দকে কিন্তু গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে। যার কারণে আমরা একটু ভাবলাম যে আমরা তো এখন সবাইকে অফলাইনে রাজপথে নিয়ে আসার মতো কর্মসূচি দেওয়া যাচ্ছে না, এবং সেগুলো সফল করা অনেক টাফ। এর মধ্যে আমাদের 6 জন সমন্বয়কে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া, নাহিদ ইসলামকে বেদর প্রহার করা, যে তার ছবিগুলো আসছে। তো তখন আমরা কি বললাম যে রিমেম্বারিং আওয়ার হিরোস নামে একটা কর্মসূচি দেওয়া, যে যারা আমাদের শহীদ হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন ইতিমধ্যেই, তাদের স্মরণে এই কর্মসূচি করতে তো রাজপথে আসা লাগবে না। তাহলে আমি যার ঘরে বসে বসে আমরা এই কর্মসূচি দিতে পারি, এবং মানুষকে টাচ করা, আমরা যেন জনগণকে আরও বেশি অ্যাটেনশন নিতে পারি, যার কারণে রিমেম্বারিং আওয়ার হিরোস নামে একটা কর্মসূচি দেওয়া। পরবর্তীতে পুরো 30শে জুলাই আমরা দেখেছি যে
এই যে পতাকা লাল করা, রেড, আমাদের প্রোফাইলগুলো রেড করা, এর মধ্যে কেন আমরা মনে করি বিপ্লবের রং হচ্ছে লাল। এই লাল রং দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশ তখন দুই ভাগে বিভক্ত। একদল গণতন্ত্রকামী মানুষ যারা মুক্তি চায়, যারা ফেসিস হাসিনার পতন চায়, আরেকজন হচ্ছে যারা বিনদেশি তাবেদারি, সে আওয়ামী লীগের শক্তি। আর তখন আমরা দেখতে পেলাম আমাদের শুধু আন্দোলনকামী নয়, শিক্ষক, গবেষক, আইনজীবী, সাংবাদিক, সকল মানুষ কিন্তু প্রোফাইল তাদের লাল করেছে, যার কারণে অন্যদিকে কিন্তু আওয়ামী লীগকে দরাচার বাইরে চলে গেছে তারা। আমরা চেয়েছিলাম এমন কিছু কর্মসূচি, যেই কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগ যেন মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে পড়ে, তারা যেন মানে রাস্তায় নামতে না পারে। এবং এমন একটা প্রেক্ষাপট করা হচ্ছে, যাদের আত্মীয় স্বজন ছাত্রলীগ করতো তাদের সাথে কথা বলা হতো না, বা সামাজিকভাবে বয়কট করার কাজ করা হয়েছে। এবং আমি মনে করি টার্নিং পয়েন্টের একটা জায়গা হতে পারে 31শে জুলাই আমাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। তখন ছিল যে আমরা তো মোটামুটি সবাই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে আমাদের যারা সুশীল সমাজের লোকজন যারা আছে, যারা লেখক, যারা আইনজীবী, যারা বুদ্ধিজীবী হিসেবে আমরা চিনি, শিক্ষকদের যেন আমরা সমন্বয় ঘটাতে পারি। সেই হাইকোর্টের কর্মসূচিতে দেখতে পেয়েছি যে আমাদের বর্তমানে আমরা দেখি যে আমাদের বিএনপিপন্থী অনেক আইনজীবীরা, বিএনপিপন্থী অনেক শিক্ষক, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি, আর অনেক বিশ্ববিদ্যালয়ের বিসিরা কিন্তু ওই দিন আসছিলেন, বর্তমানে যারা বিসি ওই সময় আসছিলেন, যার মধ্যে দিয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি যে না, আমাদের পিছনে আমাদের শিক্ষকরা আছে। এবং আপনি দেখেছেন আমাদের এক ছাত্রনেতাকে এইভাবে মুখ চেপে ধরেছিল আমাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তিনি কিন্তু তাকে সেভ করেছেন। তো 31শে জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়ে এই আন্দোলনকে, যেটা মরা আন্দোলন বা অনেকটাই নিভে গিয়েছে, সেই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি, যার পরবর্তীতে 1 থেকে 3 তারিখে আমরা 3 তারিখে সেই ঐতিহাসিক 1 দফা এবং 5ই আগস্টের আবির্ভাব ঘটেছে। আপনি যেহেতু সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, সেই জায়গা থেকে তখনকার যে প্রধান বিরোধী দল বিএনপির সাথে সমন্বয়ের জায়গাটা কেমন ছিল, বা কাদের সাথে আপনাদের যোগাযোগ হতো? দেখুন, তখন এই আন্দোলনে এখনও অনেকে আমরা দেখি অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলকে ডিনাই করা, ছাত্রদলকে একপাশে রাখা, না ছাত্রদলের ভূমিকা নাই, বিএনপি কোনো ভূমিকা নাই। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য নিয়ে, স্যার একটা কৌশলগত বক্তব্য ছিল যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ত না। কিন্তু এই যে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবের হটাইতে হলে শিক্ষার্থীরা সামনে ছিলাম, পিছন থেকে যারা ইট পাটকেল তাদেরকে প্রতিরোধ করা, এই কাজগুলো বিএনপি করেছে, এই কাজগুলো অনেক জায়গায় জামাতের নেতৃবৃন্দ করেছে, এটা স্বীকার করতে হবে। সেই সময়টাতে আমার নিজের অভিজ্ঞতা আছে যে আমি যখন সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর এই জোনটাতে ছিলাম, তখন ঢাকা কলেজ ছাত্রদলের অনেক নেতাকর্মীরা আমাদের সাথে এখানে ছিল। যাত্রাবাড়িতে অনেকেই বলে যে যাত্রাবাড়ি কমান্ডার, মানে অনেকে হাস্যরসভাবে ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিব ভাইকে বলা যে যাত্রাবাড়ি কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল, অনেক কিছু বলে। অথচ এই কমান্ডারের কিন্তু একটা ছবি আছে, সে হামাগুড়ি দিয়ে হয়তো গলি থেকে বেঁচেছে, তার এখানে একটা দাগ ছিল, আমি দেখেছি। তো এই যে 5ই আগস্টের আগ পর্যন্ত যাত্রাবাড়ির মতো একটা জায়গাতে তারা এখানে প্রতিরোধ গড়া থাকা, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং। তো আমি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বিশেষ করে যেই ক্যাম্পাসগুলোতে নাসির ভাই ছিলেন ওই সময়, রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় খন্দকার আনিসুর রহমান অনিক ছিলেন, ছাত্রদলের ঢাকা কলেজের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ছিল, এবং আমি কুমিল্লাতে যোগাযোগ করেছিলাম। আমাদের ঢাকার যে 7 কলেজ তাদের সাথে যোগাযোগ হয়েছে, এবং পার্সোনালি পলিটিক্যাল যারা আছে তাদের সাথে যোগাযোগটা করতেন না নুরুল হক নূর আমাদের সংগঠনের। তিনি তখনকার সময় সালাউদ্দিন আহমেদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তাদের সাথে যোগাযোগ করে আমাদের যে 9 দফার কথা বলছি, 8 দফা 9 দফা, এগুলো কিন্তু অনেকটা নুরুল হক নূর আমাদের লিখে দিয়েছিলেন, এবং সেটাই আমরা মডিফাই করে ঘোষণা দিয়েছি। তো এই আন্দোলনগুলোতে রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করেছেন আমাদের দল থেকে। আমি যেহেতু ওই সময় জানতাম ছাত্র অধিকার পরিষদে নুরুল হক নূর, রাশেদ খান তারা এখানে সম্পৃক্ত ছিলেন, পাশাপাশি আব্দুল কাদেরও তাদেরকে কোঅর্ডিনেট করতেন। আর যেহেতু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আমাদের সংগঠনে ছিলেন, সেক্ষেত্রে নূর ভাইও সরাসরি তাদের সাথে কথা বলতেন। এবং আমরা কিন্তু 19শে জুলাই যখন নুরুল হক নূর গ্রেপ্তার হন, তার পূর্বে আমাকে ফোন দিয়েছেন, রাত 9টা অথবা 10টার দিকে সময় আমাকে একটা ফোন দিলেন। তখন যেহেতু অনলাইন ইন্টারনেট শাটডাউন, সেল ফোনে ফোন আসছে, মানে আতঙ্কে থাকতাম কখন কে আসে। কারণ ইতিমধ্যে আমাকে আমার বাসা রায়েরবাগ, সেই রায়েরবাগে আমার বোনের বাসায় ডিবি গিয়েছিলেন, আমার গ্রামের বাড়ি মেঘনা, সেখানেও পুলিশ হেনস্থা করেছে আমার বাবা মাকে। তো সব চতুর্দিকে আমাকে খুঁজছিলেন। তো স্বাভাবিকভাবে আননোন নাম্বার ফোন আসলে একটু হতো। তখন ওপর ফোনটা রিসিভ করলাম, করার পর বললেন যে নাজমুল, আমি তোমার নূর ভাই বলতেছি, আমার একটু জরুরি কথা তোমার সাথে বলতেই হয়, যেহেতু তুমি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আছো। আমি সার্জিস হাসনাদের সাথে কথা বলেছি, বাট ওরা কোটা সংস্কার আন্দোলন নিয়েই সীমাবদ্ধ থাকতে চায়। হ্যাঁ, তখন 19শে জুলাই সীমাবদ্ধ থাকতে চায়। আসিফ নাইদে কোটা সংস্কার না, তারা একটু পরিবর্তন চায়, তবে আরও ভেবেচিন্তে থাকবে। আমার মনে হয় যদি কেউ নাও থাকে,
এখন কিন্তু এই দেশের সকল মানুষ তোমাদের পাশে আছে, সবাই তোমাদের জন্য রাস্তা নেমে আসছে। সুতরাং এখনই সুযোগ শেখ হাসিনার পতন করা। কারণ স্বাভাবিকভাবে একটা আন্দোলন করছো, এখানে আবু সাইদকে গুলি করে হত্যা করলো, ওয়াসিমকে গুলি করে শহীদ করলো। সুতরাং এই আন্দোলন শুধু কোটা সংস্কারের জন্য যদি সীমাবদ্ধ থাকো, তাহলে তোমরা জাতির কাছে আজীবন ঋণী থাকবা। সুতরাং এই দায় তোমাদেরকে এড়াইতে হবে। কেউ না দিলেও তুমি ঘোষণা দিবা যেন এক দফার পতন আন্দোলন হয়। আমার সাথে এই টাইমটা কথা হয় এবং পরবর্তীতে শুনি রাত 2টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মিডিয়াতেও আসছে যে তিনি সরকার পতনের ছক বা কীভাবে করা যায় এই বিষয়গুলো আসছেন। এই যে পুরো আন্দোলনে দুর্বিষহ অভিজ্ঞতা যদি বলতে চান, কোন অভিজ্ঞতাকে আপনি মনে করবেন যে সব থেকে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আর যেতে চান না? দেখুন, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যদি 18 সালে কোটা সংস্কার আন্দোলন না করতো, তাহলে কিন্তু 24-এ গণঅভ্যুত্থান হতো না। গণঅভ্যুত্থানের বীজটা রোপণ করা হয়েছে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করা। এবং আমি ব্যক্তিগতভাবে 18 সালে কয়েকবার হামলার শিকার হয়েছিলাম। 19 সালে ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়েছে। আমার যদি দেখেন এখানে রক্ত, আমার এখানে 22টা সেলাই ছিল, আমার ডান হাতে আমি হাতটা ব্যাঙ্গা, আমি 5 কেজি বেশি ওজন ক্যারি করতে পারি না। আমার এই বাম হাতে এইখানে এই হাত আঙ্গুলটা কেটে মানে সরে গেছিলো। আর মাথায় 17টা সেলাই ছিল। 21 সালে আমি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবিদ আন্দোলন করতে গিয়ে 6 মাস জেলে ছিলাম। পুরো 100 দিন একটা রুমে আমি বন্দী ছিলাম। 2022 সালে শহীদ আবরার ফাদের স্মরণসভা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গ্রেপ্তার হই এবং সেখানে 2 মাসে জেলে ছিলাম। 2023 সালে 1 আগস্ট আমাকে বাসা থেকে গুম করার উদ্দেশ্যে ডিবি তুলে নিয়ে আসে। পরবর্তীতে সাংবাদিকদের নিউজ হওয়ার কারণে আমি সেখান থেকে মুক্তি পাই এবং 2024 সালের 15 জুলাই আমি আহত হয়েছিলাম। যে বিষয়গুলো বললাম সেগুলো আমি আন্দোলন সংগ্রাম করেছি, বাট 5 আগস্টের একটা ঘটনা যেটা আমি এখনও আমার কাছে একটা ট্রমার মতো মনে হয়। 5 আগস্ট সকালে যেহেতু আমাদের সারা দেশ থেকে লোকজন আসছে, আমরা সকালে 11টায় শহীদ মিনার থেকে আমরা শেখ হাসিনার পতনের জন্য আমরা গণভবনে যাব। তো আমি সারা রাত নির্গম এবং মানুষ আসছে, কথা শুনতেছি যে খুব আশাবাদী। তো আমি সকাল 7টায় আমি বাসা থেকে বের হই। বের হওয়ার আগে রাতে আমার সাথে আসিফ এবং হান্নান মাসুদের সাথে কথা হয়েছিল। তো যখন আমি বকশীবাজার আসি, বকশীবাজার মোড়টা ঢাকা মেডিকেল এবং বকশীবাজার এই পাশটাতে আসার সাথে সাথে পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আমার সাথে ঢাকা কলেজে একজন সমন্বয়ক ছিল রিদওয়ান এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক তসলিম ইসলাম অবি, 3 জন ছিলাম। তো সেখান থেকে আমাদের 2 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার সাথে সাথে তখন বৃষ্টি পড়ছিলেন, হয়তো টাইমটা 7:30 8টা এরকম সকাল হবে। তো যখন আমাকে প্রিজন ভবন দিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমি দেখলাম শহীদ মিনারে এলোপাতারি মানে ফাঁকা গুলি করছে, কোনো মানুষ নাই, অনেক শত শত পুলিশ র্যাব বিজিবি সেখানে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম নির্জন, কোনো মানুষ নাই। শাহবাগে নিয়ে যাওয়ার পরে আমাকে এত পরিমাণ নির্যাতন করছে, মানে আমার মনে হয়েছে যে আমি একটা মানুষ না, হয়তো অন্য কিছু, আমার জীবনের কোনো ভ্যালু নাই। এখানে কনস্টেবল থেকে শুরু করে সবাই এসে এক একজনের চর থাপ্পড় কিল ঘুষি যে যেভাবে পারছে এবং প্রচণ্ডভাবে বাবা মাকে গালাগালি করছিলেন। তো এক পর্যায়ে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। আমাকে পরবর্তীতে আবার উঠে নিয়ে আসে এবং শাহবাগ থানার ওসি অপারেশনের দায়িত্বে ছিলেন আরশাদ। তিনি এসে আবার চড়থাপ্পড় দিলেন এবং বাবা মাকে নিয়ে গালাগালি করলেন। এক পর্যায়ে বললেন যে শেখ হাসিনা তো তোদের প্রতি অনেক মায়া দেখাইছে, তোদের 6 জন সমন্বয়কে নিয়ে গেছিলো, আবার ফেরত দিয়েছে, আর তোরাই শেখ হাসিনার পতন চাস। হ্যাঁ, তারপর আবার গালি দিচ্ছে এবং তোর তো অনেক তেল বেড়ে গেছে, তুই এত তাড়াতাড়ি মানে খুবই বাজে ভাষায় কথা বলছিলেন। তো ওর তেল কমাইতে হবে এগুলো বলে আমাকে শাহবাগ থানা থেকে বলতেছে ওরা সিডিটিসিতে নিয়ে যাও, কাউন্টার টেররিজম ইউনিটে। তো পরবর্তীতে আমাকে কাউন্টার টেররিজম ইউনিটে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তখন আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হয়তো 10টা টাইম এরকম হতে পারে সময়টা, তখন ওইভাবে আমি মানুষজন দেখছিলাম না। তো নিয়ে যাওয়ার পর একটা রুমে আমাকে বন্দি করে, ওখানে আমার নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সাথে সাথে আমার চোখ বাঁধে এবং হাতে হ্যান্ডকাপ পরায়। তখন আবার একজন এইভাবে বাড়ি দিয়ে আমাকে এইভাবে হাঁটু গাড়ায় বসে এবং আমার চোখ বাঁধা, পিছনে হাতে হ্যান্ডকাপ পরা। তো আমার এবং একজনকে বলতেছি ওরা গুলি কর, শুয়ার বাচ্চাকে গুলি কর, এইভাবে খুব গালাগালি করছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু মুক্তিযুদ্ধের সেই সময় অনেকগুলো ছবি আমরা দেখেছি যেখানে মুক্তিযুদ্ধদেরকে এইভাবে ধরে নিয়ে এসে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে গুলি করে হত্যা করা হয়। তো আমার মনে হচ্ছে যে আমি হয়তো সেই রকমই একটা পরিস্থিতিতে পড়বো, যেহেতু আমি পিস্তল লোড করে একটা শব্দ শুনেছি, যেহেতু চোখ বাঁধা আমি দেখি নাই কারা এখানে বাকি। তো আমার মনে হলো যে বাবা মার জন্য খারাপ লাগছিল যে হয়তো বাবা মার জন্য কিছু করতে পারি নাই। আর দ্বিতীয়ত মনে হলো আল্লাহ, যে আমাদের তো অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি, বা আমি গত 9 বছর ধরে সরাসরি রাজনীতি করছি, অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি, অনেক মানুষ গুম খুনের শিকার হয়েছে। অনেক সময় তো বিএনপি 2023 সালের 28 ফেব্রুয়ারি, 28 অক্টোবর অনেক মানুষ ছিল, কিন্তু এটা বিএনপি কেন্দ্রিক মানুষই ছিল। কিন্তু এই আন্দোলন তো বিএনপি জামাত থেকে শুরু করে পুরো জনগণ চলে আসছে। এত মানুষ শহীদ হলো, এরপরেও কি আমরা
এই শেখ হাসিনার অত্যাচার থেকে বাঁচতে পারবো না, তখন আমার মনে হলো আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার সৌভাগ্য হলে আমি যেন শেখ হাসিনার পতনটা দেখতে পারি, আর যদি নাও আমার যদি শহীদ হওয়ার সৌভাগ্য থাকে তাহলে আমি যেন মানে তারপর শেখ হাসিনার যেন পতন হয়। তো পরবর্তীতে এভাবেই ছিলাম, কিছুদিন পর পর একজন এসে গালি দিচ্ছেন, মারছেন। তো এইভাবে আমি পানি চেয়েছিলাম যে ভাই আমাকে একটু পানি দেন, আমি সকালে বের হয়েছি পানি পর্যন্ত খেতে পাই নাই, তো পানি দেয় নাই, গালি দিতেন আর কি যে পানি কেন দিবে, এটা তো তার শাস্তি। পরবর্তীতে আমার মনে হয় যে 4টা একটা সময় 4টা বাজে, তখন এসে অফিসার যারা ছিলেন কয়েকজন এসে ভাই কেমন আছেন আপনি, কি খাবেন, বাইরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা খিচুড়ি এনে দিব কিনা। তো আমি ভাবলাম, কারণ আমি তো এর আগে ডিবিতে কয়েকবার আসছিলাম, 2023 সালে আসছি, 2021 সালে আমি ডিবিতে আসছিলাম। তো এদের সাথে কথা বলেই প্রচণ্ড গালাগালি, প্রচণ্ড মারধর করে। তো আমি কিছুক্ষণ আগে এত রিকোয়েস্ট করে মানে অনেক আকুতি বিনিময় করে বলছিলাম ভাই আমাকে একটু পানি দেন, পানি পর্যন্ত দেয় নাই। এখন এসে বলতেছে ভাই কী খাবেন, খিচুড়ি খাবেন নাকি অন্য কিছু খাবেন, নাকি ডিম দিয়ে কী একটা কথা বলে এটা নিয়ে আসবো, সাদা ভাত গরম গরম এইভাবে বলতেছে। তা আমি ভাবলাম যদি কথা বলি সেক্ষেত্রে হয়তো আবার আমার উপর অত্যাচার করবে। তখন দেখলাম পানিটা নিয়ে আমার সামনে দিছে, তখন আমার যেহেতু অনেক পানি তৃষ্ণা লাগছে আমি পানিটা খেয়েছি। পরবর্তীতে কিছুক্ষণ পরেই শুনতে পেয়েছি যে শেখ হাসিনার পতন হয়েছে। তো আমি যে বিষয়গুলো অত্যাচার হওয়া বা চোখ বন্ধ করলে আমার কাছে অনেক সময় মনে হয় যে আমার সামনে কেউ দাঁড়ায় আছে, হয়তো আল্লাহ আমাকে সৌভাগ্য রাখছে, আমার এখন হায়াত আছে তাই ফিরে আসছে, এবং আল্লাহর কাছে শুকরিয়া, এবং শেখ হাসিনার পতন হয়েছে। এবং এই কার্যালয়ে অফিসে থাকা অবস্থায় কেউ বলে নাই যে সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা নাই বা কিছু একটা। পরবর্তীতে যখন আমাদেরকে বের করে আপনি দেখবেন যে অনেকগুলো মিডিয়াতেও আসছে, আমি মিন্টু রোডে যাই, গেটটাতে যাই, ডিবি কার্যালয় তো মিন্টু রোডের ভিতরে ডিবি কার্যালয়, সিটিটিসি, সোয়াট 3-4টা আছে। তো যখন আমি সামনেতে যাই যে গেটের সামনে গিয়ে হাজার হাজার মানুষ, তো তখন মানে মানুষের উচ্ছ্বাস দেখে আমি একজনকে বললাম ভাই কী হয়েছে, ভাবলাম হয়তো শেখ হাসিনার পতন হয়েছে বা তার বাবার মতো কিছু একটা হয়েছে, কিছু একটা। পরে একজন বলে ভাই শেখ হাসিনা তো তার শ্বশুরবাড়িতে চলে গেছে। তখন ভাবলাম যে আলহামদুলিল্লাহ। যে এরপরে দেখবেন একটা বিষয় যে যেহেতু এই পুলিশ বা ডিবি কার্যালয়ের প্রতি মানুষের অনেক রাগ ক্ষোভ, ভিন্নমতকে দমন করার একটা হাতিয়ার ছিল ডিবি বাতের হোটেল হারুন, সেইখানে মানে সাধারণ মানুষ, ব্যবসায়ী, বিভিন্ন মানুষকে এখানে দমন পীড়ন করা হয়েছে। তো সবাই আসছে যে হারুনের বাতের হোটেল ইট খুলে নিয়ে যাবে, হারুনকে ধরবে। তো আমি কয়েকজন অফিসার ছিলাম, বাকিদের তো চিনি না, সবাই চলে গেছেন। আমি সেটার উপর দাঁড়িয়ে বলেছিলাম যে এই ডিবি কার্যালয়ে হারুন নাই, এই কার্যালয়ে যদি আপনি একটা ইট পাটকেল মারেন, আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করব, সেই বাংলাদেশ তো এই ডিবি কার্যালয় দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা রাজনৈতিকভাবে কাউকে দমন পীড়ন করবো না, বাট রাষ্ট্রের জন্য যারা ক্ষতিকর তাদের তো দমন পীড়ন করতে হলে আমার এই প্রতিষ্ঠান লাগবে, আপনারা দয়া করে এখানে একটা ইট মারবেন না। দেখবেন এই ডিবি কার্যালয়ে একটা সিঙ্গেল ইট কেউ মারে নাই। অনেক প্রতিষ্ঠান ছিল, ডিবি কার্যালয় এবং ডিএমপি কমিশনার ডিএমপি কার্যালয়, আমরা 2-3 জন মিলে সেভ করেছিলাম, এবং আমরা নতুন বাংলাদেশ পরবর্তীতে দেখলাম যে শেখ হাসিনা পতন হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। এই সরকার জনগণের যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে আপনার মনে হয় কিনা, বা এই সরকারের যে মেয়াদকাল এই পর্যন্ত আপনি এই সরকারের প্রতি কতটা আস্থাবান, বা এই সরকারের প্রতি সেই যে জন আকাঙ্ক্ষার যে বিষয়টি সেটি তারা পূরণ করতে পারবে বলে মনে করেন কিনা? দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশে কোনো ভোট হয় নাই। জনগণ তাদের যে একটা অন্যতম রাইটস ছিল, সেই ভোটারবিহীন একটা বাংলাদেশ ছিল ভোট। আমরা এই অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা নিজের ভোট নিজে দিতে পেরেছি, এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে বিএনপি সরকার নির্বাচিত হয়ে বর্তমান সরকার পরিচালনা করছেন। আমি একটা কথা মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে তার চেয়ার দেখে যে এই চেয়ারটা খুব বেশি আরামের না। তো আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলতে চাই, এই চেয়ারটা যেমন আরাম না, কিন্তু এই চেয়ারে কিন্তু শহীদদের রক্ত লেগে আছে। শহীদদের রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ, শেখ হাসিনার পতন। আপনি দীর্ঘদিন ধরে নির্বাসিত ছিলেন, শেখ হাসিনার অত্যাচারের শিকার হয়েছেন, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি বাংলাদেশে এসেছেন এবং আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। পাশাপাশি আমাদের বিরোধী দলের অনেক নেতা যারা ফাঁসির কন্ডেম সেলে বসে প্রহর করছিলেন কবে তার ফাঁসির রায় বাস্তবায়ন হবে, তারা বর্তমানে এই পার্লামেন্টে আছে। এই পার্লামেন্টে তাদের অনেক দায়িত্ব, অনেক যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, যারা কখনই আর তার স্বজনদেরকে দেখতে পারবে না, এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে না, এদের অনেক বেশি দায়িত্ব নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। আমি বিএনপি সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, কারণ এরা তো একটা নির্যাতিত দল, একটা নিপীড়িত দল, তাদের হাজারের অধিক মানুষকে খুন করা হয়েছে, ইলিয়াস আলীকে ধরে খুন করা হয়েছে। পরবর্তীতে শুনলাম যে তাকে কেটে বুড়িগঙ্গাতে বাসিয়ে দেওয়া হয়েছে, বা অনেক কথা শুনেছি। বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন বলেছিলেন কান্না করে যে আমার দলের নেতাকর্মীরা, ছাত্র দলেরা কোথাও তাদের
কোথাও থাকতে পারে না, কেউ রিক্সা চালায়, তাদের বিয়ে হচ্ছে না, খুব অত্যাচার নির্যাতনের কথা বলছে। সুতরাং এরকম একটা নিপীড়িত দল এবং আরেকটি মজলুম দল জামাত যারা বিরোধী দলে আছে, এরকম একটা নির্যাতিত নিপীড়িত প্ল্যাটফর্ম থাকার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি তারা জনগণের পক্ষে কথা বলবে, তাদের দলের চেয়ে জনগণের ম্যান্ডেটকে তারা প্রায়োরিটি দিবে। এবং আমরা বর্তমানে জুলাই সনদ যে বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখতে পাচ্ছি যে এই বিষয়ে আমি সরকারের প্রতি আমার আহ্বান থাকবে দ্রুত সময় যেন জুলাই সনদগুলো বাস্তবায়ন করা হয়। যে পরিবর্তন চাই, আমরা তো কোনো চেয়ার পরিবর্তন চাই নাই, একটা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। রাষ্ট্র সংস্কার করতে যা দরকার, যে সুপ্রিম কোর্ট সচিবালয় করা, বিচার যে ক্ষেত্রগুলো চেঞ্জ করা, মানবাধিকার কমিশন গঠন করা, যে বিষয়গুলো এসেছে, যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন ঘুমেশ ছিলেন, দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। তো তারা থাকা অবস্থায় যদি গুম কমিশন ভালোভাবে না হয়, মানবাধিকার কমিশন যদি ভালোভাবে না হয়, তো এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। আমি বিশ্বাস করি এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা এবং ভরসা রাখছে বিদায় তাদেরকে প্রায় 212টি আসনে জয়ী করেছে। এবং এই যে বিশাল বড় একটা আমানত, একটা দায়িত্ব, তারা এই পবিত্র দায়িত্বটা যদি তাদের কাঁধে তুলে নিতে পারে, অবশ্যই এই সরকার তাদের পূর্ণমেয়াদে থাকতে পারবে। এবং যদি তারা চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, গুম করে এইসব কাজ করে, তাহলে হয়তো আবার জনগণ তাদেরকে ছুড়ে ফেলবে। আমি বিশ্বাস রাখতে চাই আমার যে মূল্যবান একটা ভোট দিয়েছি, সেই ভোটের মধ্যে দিয়ে তারা যেন কাজ করতে পারে এবং দেশটাকে যেন একটা স্টেবল পজিশন নিয়ে যেতে পারে। সেই পর্যন্ত আমি বিএনপি সরকারকে সাপোর্ট দিতে চাই। জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, হাসিনার ফাঁসি রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদের বিচারমুখী করতে হলেও আমি এই সরকারকে সাপোর্ট দিতে চাই। জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ পডকাস্টের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ৭১ টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, কথা বলছিলাম নাজমুল হাসান, তিনি একজন জুলাই যোদ্ধা। সেই সময়ের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে নিয়ে আবারও দেখা হচ্ছে ৭১ পডকাস্টে।